ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। যে মানুষটাকে নিয়ে আপনারা ভাবছেন বা সকলেই চিন্তা করছেন, তিনি দেখতে পাচ্ছেন না, এইটাই মনে হচ্ছে। কিন্তু ভালো লাগছে যে আজকেও মানুষ ভাবছেন তার কথা। কিন্তু কেন ভাবছেন জানেন? সেটা হচ্ছে উনি শুধুই যে শিল্পী ছিলেন তা কিন্তু নয়, উনি এক মহামানব ছিলেন। শিল্পীদের কথা যেমন অভিনয় করতেন, সেদিক থেকে তার কোনো ইয়ে হয় না, জুড়ি হয় না, ঠিক তেমনি এরকম বড় বড় শিল্পী কিন্তু আরও ছিল তার আগে। ছবি বিশ্বাসের নাম বলতে পারি, অহিত চৌধুরীর নাম বলতে পারি, নরেশ মিত্রের নাম বলতে পারি, শিশির ভাদুরীর নাম বলতে পারি, আরও অনেকের নাম বলতে পারি। কিন্তু কারোর কথাই কিন্তু পরবর্তীকালে আর জানা যায়নি। কিন্তু উত্তম কুমারের নাম সবাই কেন বলছেন? যেখানেই যাই সকলেই কিন্তু একবার জিজ্ঞাসা করেন উত্তম কুমারের কথা একটু বলুন। উনি মেকআপ করবেন, মেকআপ ম্যান সবসময় আগে ঘরের মধ্যে থাকে, কিন্তু সেদিন নেই। তারপর উনি বসার পর তখন মেকআপ ম্যান আসলো। আসার পর তখন জিজ্ঞাসা করলেন, কিরে তোর মুখটা এরকম লাগছে কেন? বললো না কিছু না দাদা, ঠিক আছে। বললো না ঠিক নেই, কোথায় একটা গোলমাল আছে। কি গোলমাল আছে বল? তখন বলছে না দাদা কোনো গোলমাল নেই, সব ঠিক আছে, আমার একটু আসতে দেরি হয়ে গেল। বললো না তার জন্য কিছু বলছি না, এই যে তোর মুখের এক্সপ্রেশন, মনের ভেতর যে যন্ত্রণাটা হয় সেটাই তো এক্সপ্রেশন হয়। তা আমরা কি করি? ওই যন্ত্রণাটা মনের ভেতর আনি, তবেই আমাদের মুখে এক্সপ্রেশনটা আসে। সেটাকে আমি বুঝতে পারছি না, তোর একটা ভেতরে যন্ত্রণা হচ্ছে। কিসের যন্ত্রণা আমাকে বল? তখন বললো যে দাদা তাহলে একটা কথাই বলি, আমার সামনে মেয়ের বিয়ে, কিন্তু সবই জোগাড় করতে পেরেছি, পারিনি শুধু পণের টাকাটা। তো বললো পণের টাকা সব যখন জোগাড় করেছি সেটাও জোগাড় হয়ে যাবে। তো বললো না দাদা ওটা কিছুতেই, অনেক চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, সেই জন্যই চিন্তা হচ্ছে। তখন বলছে যে না চিন্তা করিস না, কত পণের টাকাটা কত? তখন বললো যে এটা কিন্তু অনেক দিন আগের কথা বলছি, তখন ৫,০০০-এর মূল্য ছিল, এখন নেই কিন্তু তখন ছিল। বললো ৫,০০০ টাকা। ও ভাবিস না, ও ঠিক দেখবি হয়ে গেছে, এখন তো মেকআপ কর। মেকআপ টেকআপ করে চলে গেল। ঠিক ১ মাস পরে বিয়ের দিন উত্তম কুমার সেই মেকআপ ম্যানের বাড়িতে গিয়ে হাজির। গিয়ে বললো তোর এই টাকাটা দরকার ছিল না, এটা নেই, দিয়ে আবার উনি চলে এসছেন। এটা একটা ঘটনা। আরেকজনের একটা অভাব অসুবিধে হয়েছিল, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, বাড়ি ভাড়া দিতে পারেনি বলে। তাকে একটা জমি কিনে দিলেন উত্তম কুমার। শুটিং করতে গেলাম, শুটিং তো হয়ে গেল, হয়ে যাওয়ার পর বলছে যে আপনারা এখানে বসে থাকুন। তারপর আমিও বসে আছি, উত্তমবাবুও বসে আছেন। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তারপর হঠাৎ দেখছি যে বাড়ির যিনি মালিক তিনি কাঁদতে কাঁদতে আসছেন। তখন বললেন যে উত্তমবাবু জিজ্ঞাসা করলেন কি হলো আপনার? বলে আমার সব নতুন গাছ লাগিয়েছিলাম, নতুন ফুল সবই ফুটেছিল, সব নষ্ট করে দিয়েছে পুরনো। তো কাজেই সেই জন্য ভালোর দিকও আছে, মন্দর দিকও আছে। সেই শিল্পী সংসদ থেকে উত্তমবাবুর অনেক স্বপ্ন ছিল, যেমন একটা হাউস করবেন, যে হাউসে ২ রকমের ছবি হয়, কমার্শিয়াল ছবি এবং যেগুলোকে বলে আর্ট ফিল্ম, এই ২ রকমের ছবি হবে। কিন্তু জায়গা পছন্দ হলো না, এখানে ওখানে সেখানে নানান জায়গা ঘুরলেন, যে জায়গাগুলো সরকার দিতে চেয়েছিলেন সেই জায়গাটা ওনার পছন্দ নয়, সেই জন্য সেটা হলো না। তারপর তো আস্তে আস্তে উনি চলেও গেলেন, এটাও একটা কারণ। কিন্তু শিল্পী সংসদ আজও আছে, এখনো পর্যন্ত শিল্পী সংসদ আছে।
এখনো পর্যন্ত দুস্থ শিল্পীরা সাহায্য পায় তাদের সামর্থ্য অনুযায়ী। হয়তো উত্তমবাবু বেঁচে থাকলে আরো আরো বেশি ভালোভাবে চলতো। উত্তম কুমারের মতন অভিনয় শুধু অভিনয় করলে হবে না, তার মানসিকতাও যেন চাই, মহামানব হয়ে যেন উনি আসেন। সেই জন্যই এই মহামানবকে প্রণাম জানাই। আর আপনারা সকলে যে মনে রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ হয়ে থাকলাম আপনাদের সকলের কাছে।